আমরা জানি এটা হচ্ছে মৌলনিবাসীদের স্বাধীনতার একটা সংগ্রাম। কারণ এখনকার সংগ্রাম, এই আর্য বনাম যে অনার্যের যে সংগ্রাম অতীতকালে শুরু হয়েছিল, সেটা কিন্তু অনাবরত এখনো হয়ে চলেছে। এটা তখনকার থেকে এখনকার দিনে একটু রূপ বদলেছে। সেটা হচ্ছে এখানে কাউকে গোলাম বানিয়ে তাকে শোষণ ও শাসন করা। সাংস্কৃতিক ভাবে আমাদের মানুষকে সাংস্কৃতিক গোলাম বানিয়ে শোষণ শাসন করা হচ্ছে। তো এখান থেকে একটাই উপায় মুক্তির, সেটা আমাদের পূর্ববর্তী বক্তা যেটা বললেন, সেটা হচ্ছে সাংস্কৃতিক আন্দোলন। এটা আমরা শুরু করেছি, এটা নয়, এটা আমাদের পূর্বপুরুষদের দেখানো পথ। সংস্কৃতে একটা কথা আছে, মহাজনগত সপন্থা। মহান ব্যক্তিরা যে পথে হেঁটেছেন সেটাই হচ্ছে রাস্তা। আমরা আমাদের মানুষরা এখন আমাদের মহান ব্যক্তিদেরকে চিনল না। আমরা আজকে সংখ্যায় বেশি, তবুও আমরা অল্প সংখ্যক মানুষ আমাদেরকে শাসন করছে। যারা একটা বুথ দখল করতে পারে না, তারা আজকে দেশ দখল করে বসে আছে। দুঃখের বিষয়। তো যার জন্য আমাদের এই সংস্কৃতিকে চেনাতে হবে, আমাদের মনীষীদের বাণী, আমাদের মনীষীদের জীবন, আমাদের মানুষকে জানাতে হবে। তো কথা হচ্ছে এই যে অসুর স্মরণ সভা, অসুর স্মরণ সভায় নয়, এইরকম বিভিন্ন রকম সংস্কৃতি আমাদের, যেটা আমাদের আগে ব্রাহ্মণ্যবাদী শাসক বা ব্রাহ্মণ্যবাদীরা শেষ করে দিয়েছে আমাদের সংস্কৃতি, সেগুলোকে পুনরুদ্ধার করতে হবে। আর এগুলোর ওই সময় হওয়া দরকার যে সময় আমাদের মানুষকে গোলামে পরিণত করা হয়। দেখুন, একটা ছেলেকে বা একটা মেয়েকে আমি কলেজ থেকে বা কলেজ যাওয়া থেকে তাকে যদি আমাকে বিরত করতে হয়, তাকে গালিবন্ধ না দিয়ে, তাকে কোনো রকম শোষণ না করে তাকে আমি কলেজ যাওয়া বন্ধ করবো, তাহলে আমাকে কি করতে হবে? ঠিক দিনের বেলায় 11টার সময় আমাকে কিন্তু সিনেমা হল খুলে দিতে হবে। সিনেমা হল কিন্তু দিনের বেলা 11টায় খুলে যাবে। কেন? কলেজের ছেলে মেয়েগুলো সেই সময় কলেজ যাবে, ওই সময়টা তাহলে কলেজে না ঢুকে ওই সিনেমা হলে ঢুকে যাবে, তাকে দিকভ্রষ্ট করে দিল কিনা? তো একই সময় আমাদের হওয়া উচিত, যে সময় তাকে আমাদের দুর্গা পুজোর মাধ্যমে আমাদের অসুর নিধন যজ্ঞ করা হয়, সেই সময় আমাদের মহিষাসুর স্মরণ সভা হওয়া উচিত, তাই না? যাই হোক, ব্যতিক্রম হয়েছে, এটা বলে দিলাম আগে, বিশেষ কারণে এটা হয়েছে। তা আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম, যেমন মাঝি পারগানা গাওতা থেকে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি বা করি, যেমন আমরা এই যে কিছুদিন আগে হয়তো শিবরাত্রি হয়ে গেল বা হবে, শিবরাত্রির সময় আমাদের নারী পুরুষ সকলেই চলে যাচ্ছে শিবরাত্রির দিনে, কেউ কাঁধে সেই কলসি নিয়ে, কেউ আবার কোনো পাত্র নিয়ে জল ঢালতে চলে যাচ্ছে। আমাদের সমাজের ছেলে মেয়েরা এখান থেকে আপনি মুক্ত করবেন কি করে? ব্রাহ্মণদেরকে গালি বন্ধ করে ব্রাহ্মণ্যবাদ শেষ করা যাবে না, কারণ ব্রাহ্মণ্যবাদটা ঠিক আছে সংস্কৃতির মধ্যে। তাহলে অপশনাল আপনাকে একটা সংস্কৃতি তৈরি করতে হবে, যুক্তিবাদী সেটা হতে হবে, আধ্যাত্মিক হলে হবে না। আমরা তার জন্য ডিসাইড করেছি সেদিন আমরা করব পাথরে নয় গাছে জল। পাথরে নয় গাছে জল, এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা দিতে পারবো। পাথরে জল ঢেলে আমাদের কি হচ্ছে? আমাদের মহিলাদের, আমাদের মানুষের, কিন্তু গাছে জল ঢালার পিছনে অনেক আমরা কথা বলার জায়গা আছে। এমনকি এটা হচ্ছে আমাদের প্রাচীন যুগের একটা সংস্কৃতি। গাছকে সামনে রেখে আমাদের সংস্কৃতি আছে। আদিবাসী সংস্কৃতি দেখবেন গাছ ছাড়া হয় না। এদের যে জাহের খান আছে সেখানে গাছ দিয়ে সেটা আগে সাজানো থাকে। এরা যে বিবাহ অনুষ্ঠান করে সেই গাছকে সামনে রেখে, এরা যে শ্রদ্ধা অনুষ্ঠান করে সেটাও গাছকে সামনে রেখে। তো গাছ আমাদের সঙ্গে সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গি প্রাচীন যুগ থেকে। আমাদের ছেলে মেয়েরা সরস্বতী পুজোর সময় সরস্বতী পুজো করছে, ব্রাহ্মণরা সেদিন আমাদেরকে লুট করে নিচ্ছে।
আমাদের ছেলে মেয়েদের মাথায় একটা আধ্যাত্মিকতা ঢুকিয়ে দিচ্ছে, আর ব্রাহ্মণরা নিজেদের পুঁজি করে নিচ্ছে। তো সেদিনও আমাদের একটা সংস্কৃতি হওয়া দরকার। তো চিন্তা ভাবনা করে আমরা এটাও করেছি, যেটা অনেকেই করে, শুধু আমরা নয়। সেদিন আমরা প্রথম আমাদের যে মহিলা শিক্ষিকা ভারতবর্ষের সাবিত্রীবাই ফুলে, তার একটা স্মরণ সভার আয়োজন করছি। তো এইরকম প্রত্যেকটাতে আছে। তো যাই হোক, তো কথা হচ্ছে আমাদের আজকে এই মহান অসুর সম্রাট হুজুর দুর্গা এই সময় তাদের শরৎকালে, অ্যাকচুয়ালি এটা মার্কণ্ডেয় পুরাণে আমরা যদি দেখি, সেটা বসন্তকালের কথা বলে। সেই মার্কণ্ডেয় পুরাণ অনুযায়ী হচ্ছে এক রাজা সুরত, সে আদিবাসী কোল সম্প্রদায়ের কাছে আর কি প্রচন্ড ভাবে হেরে যাওয়ার পরে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। তারপরে একটা মেধস মুনির সঙ্গে তার নাকি দেখা হয়। সেই মেধস মুনির পরামর্শে বসন্তকালে দুর্গাপূজার কথা বলা হয়েছে। এইভাবে বসন্তকালে শুরু হয়েছিল। তার জন্য আমরা দেখবো এই বসন্তকালে কিন্তু একটা দুর্গাপূজা হয়। তো শরৎকালে কেন আসলো? শরৎকালে ছিল না, এটা বসন্তকালে ছিল। তো এই যে দশমী তিথি, শরৎকালের যে দশমী তিথি, যেটাকে ওরা যেদিনটাকে ওরা বিজয়া দশমী পালন করছে, সেটা তো অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের মহান অসুর সম্রাট অশোক আমাদের এই যে ধর্ম, বৌদ্ধ ধর্ম নিগ্রোদের কাছ থেকে গ্রহণ করেছিল, হিংসা ছেড়ে অহিংসার পথে এসেছিল কলিঙ্গ যুদ্ধের পরে। সেই দিনটাকে আমাদের সমাজের মানুষরা মানত বিজয় ধর্ম হিসেবে। সেই দিনটাকে কাউন্টার করার জন্য কৃত্তিবাস কি করলো, রামায়ণে একটা সংযোজন করে দিল অকাল বোধনের একটা। তো এইভাবে ওরা কিন্তু শরৎকালে নিয়ে চলে আসলো। কিসের জন্য? আমাদের সেই দিনটাকে, যেদিন আমাদের এই যে সাম্যের বাণী মহান সম্রাট অশোক গ্রহণ করলো, সেই দিনটা কাউন্টার করার জন্য ওরা সেদিনকে তো আবার করলো। তো যাই হোক, যেদিনই করুক, তো আমাদের সংস্কৃতির মধ্যে সেটা কিন্তু আমরা সেটাকে ভালো চোখে দেখি না। তার জন্য আমাদের এই রাসায়ন সেটা আমাদের সংস্কৃতির মধ্যে ধরা পড়ে। কারণ দেখবেন আমাদের সমাজে অনেক অনেক গান আছে। কারণ আমরা আমাদের সমাজের মানুষ ইতিহাস তৈরি করেছে, কিন্তু ইতিহাস লেখেনি। কারণ লেখার দায়িত্বটা কারা নিয়েছিল? সেই মনুসংহিতা বিধানের মধ্য দিয়ে শিক্ষার অধিকারটা কেড়ে নিয়ে পরবর্তীতে সেই সমাজের লোক ইতিহাস লিখেছে। কিভাবে লিখেছে? আমাদের বিজয় গাথা লিখলো না, আমাদের ইতিহাস লিখলো না, আমাদের ইতিহাসকে বিকৃত করে ওরা নিজেদের ইতিহাসটা লিখলো। আর সেই ইতিহাস পড়ে আমাদের মানুষ আজকে নিজেকে পণ্ডিত মনে করছে। যার জন্য আমরা আসল ইতিহাস বুঝতে পারিনি, জানি না। তো ইতিহাস শুধু বইয়ের পাতাতে নয়, এই ইতিহাস শুধু কোনো গল্প কাহিনীতে নয়, এই ইতিহাস লুকিয়ে আছে আমাদের সংস্কৃতির গানে। কারণ দেখবেন গান এমনি এমনি হয় না, গান এমনি এমনি হয় না, কোনো কিছু দেখার পরে। কারণ গৌতম বুদ্ধ বলেছে শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি হতে পারে না। আজকে আপনি একটা বালিশ দেখছেন, বালিশের আগে সেটা তুলা ছিল, তুলাও কিন্তু একটা উপাদান থেকে তৈরি। তো গানও সেরকম, কোনো কিছু না থাকলে সেটা তৈরি হয় না। যেমন আমরা একটু সময় গান শুনেছি, পালকিতে বউ চলে যায়। পালকি যদি না থাকতো তাহলে সমাজে সেই গানটাও প্রচলন হতো না। হতো কি? আজকে পালকি আমরা দেখতে পাচ্ছি না। আজকের ছেলে মেয়েগুলোকে, বাচ্চাগুলোকে যদি জিজ্ঞেস করি পালকি কিরকম বাবা, ও বলবে চারটা চাকা থাকবে, অনুমান করবে, কারণ ওরা তো পালকি দেখেনি। তো আমাদের সমাজে যে আমরা যে এক সময় রাজা ছিলাম, এটা আদিবাসী সংস্কৃতির কিছু কিছু গানে সেটা ধরা পড়ে। হিড়ি পিপিড়ি লিলি বিজি চেই চাম্পা গাড় মালি কনকরন দায়কে হিড়ি দায়কে পিপিড়ি চেই চাম্পা বাদলি গাড় মালিয়া। এই যে দুর্গ যে ছিল, আমরা যে নব সভ্যতার যে মানুষ ছিলাম, এই গানগুলো সেখান থেকে আসছে। আমরা যে বিভিন্ন সময় বিভিন্ন যে দুঃস্থতার মধ্যে পড়েছি, সেই সময় গান তারা রচনা করেছে। এই গানগুলো খুবই যুক্তিযুক্ত। এমনকি তারা যে বিজ্ঞান মানসিকতা ছিল, এই যে পৃথিবীটা যে ঘুরছে, পৃথিবীটা
সূর্যের চারিদিকে ঘুরছে। আগেকার মানুষের কি বিশ্বাস ছিল? সূর্য ঘুরছে, পৃথিবীটা স্থির আছে। এটা ছিল। এই কথাটা বলার জন্য, এই সত্যি কথাটা প্রথমে কে বললো আমরা জানি ইতিহাসে? গ্যালিলিও আর কোপারনিকাস। তারা বললো, দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করার পরে দেখলো যে না, সূর্যের চারিদিকে পৃথিবীটাই ঘুরছে। তাহলে ধর্মীয় বিধানের বিরুদ্ধে কথা হয়ে যাচ্ছে তো, যার জন্য তাদেরকে শাস্তি পেতে হয়েছে। সেই কথা, সেই সময় যারা শাস্তি পেল, এই কথাটা কিন্তু পরবর্তীতে আমরা সবাই এখন সেটা যুক্তিগত হয়েছে বলে আমরা এখন সবাই মানি। এখন সবাই মানে, সেদিন কিন্তু মানে, কিন্তু আমাদের গানে সেটা ধরা পড়ে যে তার থেকে আগে ওই যে বাহাপরব, আদিবাসীদের যে বাহাপরব, সেই সময়ে এইরকম গান আছে। দেশ চুরের জাগসায় দিশম চো বিহুরে, হিসাব মা বাড়েলে জাগসায় তুজে চয়ে লাগে গান বাড়ে মালারে জাগসায় গুজরাট চয় সাহেবকে দেশ চুরের জাগসায় দিশম চো বিহুরে। তার মানে এই পৃথিবীটাই ঘুরছে। পৃথিবীটা ঘুরতে ঘুরতে এই যে বছর পরিক্রমা করার পর এই যে বাহাপরব, আদিবাসীদের সব থেকে বড় পরব অনুষ্ঠান, প্রকৃতি কেন্দ্রিক যে অনুষ্ঠান, ফুলে সজ্জিত হয় যে সময় আমাদের এই বসুন্ধরা, এটার যে একটা উৎসব, সেটাকে বাহাপরব আমরা যেটাকে বলি, সেটা গানের মধ্যে ধরা পড়ে যে এই দেশটা পৃথিবীটাই ঘুরছে, ঘুরতে ঘুরতে বছর। কতদিন আগে? তো বিজ্ঞান মনস্ক যে আমাদের সমাজ ছিল, এই 85% মানুষ যে ছিল, এটারই তার একটা উদাহরণ। হ্যাঁ, সাহুল পরব, যেটাকে সাহুল পরব বলা হয়। তো এরকম তো ধর্ম বিজয় এই অনুষ্ঠানটা আমরা যে পালন করতাম, সেটাকে কাউন্টার করলো। অ্যাকচুয়ালি এই যে বৌদ্ধ ধর্ম, সেটা তো অ্যাকচুয়ালি মানব জীবন, মানুষ কিভাবে চলবে, এটা কোনো ধর্মের বিষয় নয়, আচরণশীল। তো সেটা কি রকম হবে, সেটা গৌতম বুদ্ধ, আমরা জানি, গৌতম বুদ্ধকে জানি যে দুঃখ, মানুষের জীবনে যে দুঃখ থাকে, দুঃখ থেকে পরিত্রাণের যে রাস্তা আছে, সেটা গৌতম বুদ্ধ আমাদের ভালো করে জানিয়েছেন, বলেছে, সেটা আমরা সকলে জানি। সেই জিনিসটাকে মহামতি সম্রাট অশোক সেটা গ্রহণ করেছিল, এমনকি বিশ্বের কাছে সেটাকে ছড়িয়ে দিয়েছিল, অহিংসা নীতি। তো এই যে সাংস্কৃতিক আন্দোলন যে শুরু হলো গৌতম বুদ্ধের মাধ্যমে, তাহলে সেদিন সাংস্কৃতিক আন্দোলন হলো। পঞ্চশীলে কি বলছে, এটা খুব আমাদের জানতে হবে। পঞ্চশীলটা কেন বললো? উনি তো অন্য কিছু বলতে পারতেন। বলছে কি, মিথ্যা কথা বলবে না, প্রাণী ধ্বংস করবে না, চুরি করবে না মানে পরদ্রব্য হরণ করবে না, ব্যভিচার করবে না, মাদক দ্রব্য সেবন করবে না। এই পঞ্চশীলে এই নীতিগুলোই বললো। কেন এটাই বললো? এই 5টা বাদ দিয়ে তো 6টাও হতে পারতো, বা এই 5টা, এই নীতিগুলো বাদ দিয়ে অন্য 5টাও তো হতে পারতো। এটা কিন্তু অ্যাকচুয়ালি কাউন্টার। এই যে মিথ্যা কথা বলবে না, সেই সময় ব্রাহ্মণরা মিথ্যা কথা বলতো, স্বর্গ নরকের কাহিনী তারা মানুষকে বলতো, ভয় দেখাতো। হ্যাঁ, তাহলে এই কথার বিরুদ্ধে আমাকে আরেকটা সংস্কৃতি দিতে হবে, যে মিথ্যা কথা বলাটা হচ্ছে অন্যায়। মানুষকে বুঝিয়ে দিল যে এটার বিরুদ্ধে যারা কি বলছে, তারা হচ্ছে অন্যায়কারী, তাদের থেকে সাবধান। তারপর বলছে কি, প্রাণী ধ্বংস করবে না, প্রাণী হত্যা করার কথা বলেনি, ধ্বংস করবে না। কারণ ধ্বংস আর হত্যার মধ্যে ফারাক আছে। আমি হত্যা করবো, কোনো প্রাণী যদি আমার খাবারের জন্য প্রয়োজন হয়, সেটাকে আমি হত্যা করতে পারি। ধ্বংসটা আলাদা জিনিস। আমি মেরে ফেললাম, অথচ সেটাকে আমি গ্রহণ করলাম আর খেলাম না, সেটাকে ফেলে দিলাম, সেটা ধ্বংস হলো তো, অপচয় হলো। প্রয়োজনের সাথে আমি সেটাকে হত্যা করতে পারি, কিন্তু তাকে যদি আমি ফেলে দিই, সেটা ধ্বংস হলো। ব্রাহ্মণরা সেটাই করতো। যজ্ঞে হাজার হাজার পশু বলি দিত, খেতে তো পারতো না, ফেলে দিত, পচে যেত। এমনকি এই চন্দন কাঠ থেকে শুরু করে, তিসি থেকে শুরু করে, তেল থেকে শুরু করে, এরকম অনেক কিছু জিনিস ওরা অপচয় করতো, সব নষ্ট করে দিত। এর বিরুদ্ধে তুললো কি, প্রাণী ধ্বংস করবে না।
তারপর বলছে কি মাদক দ্রব্য। আমাদের যে মানুষ কিন্তু সেই সময় মাদক দ্রব্য সেবন করতো না। আমাদের যে মানুষ যদি মাদক দ্রব্য সেবন করে যদি মাতালামি করতো তাহলে রাজা হতে পারতো না। একসময় তো রাজা ছিলাম, এটা তো ইতিহাস সিদ্ধ। ওরা কিন্তু আমরা যদি আর্যদেরকে জীবন প্রণালী যদি দেখি, ওরা কিন্তু সমরস আর সুরা বলে একটা মদ খেত, সমরস আর সুরা। তো এতটাই খেত, এরা বেহুশ হয়ে যেত, এমনকি নারীদেরকে পর্যন্ত এরা সম্মান করতো না। যার জন্য এই মাদক দ্রব্য থেকে মানুষ যাতে সরে আসে, যার জন্য সেই মাদক সেবন নিষিদ্ধ করেছেন গৌতম বুদ্ধ। আর বলছে বেবিচার করবে না। এরা তো নারীকে তো আর কি মানুষই মনে করতো না। তাদের সেই ধর্মীয় সংবিধানগুলোতে আমরা দেখি এদেরকে নরকের দ্বার মনে করছে। একটা নারীকে ভোগ করার জন্য এরা 30 টাকা 40 টাকা 50 টাকা 80 90টা পর্যন্ত বিয়ে করতো, তাদেরকে সুবিধার মধ্যে পুড়িয়ে ফেলতো। নারী হচ্ছে ভোগ্য বস্তু, তাদের প্রত্যেকটা গ্রন্থে সেটা প্রমাণিত। বেবিচারী জীবন যাপন করতো ওরা, যার জন্য গৌতম বুদ্ধ বলল বেবিচার করবে না, চুরি করবে না, পরদ্রব্য হরণ করতো। এরা আমাদেরকে স্বর্গ নরকের ভয় দেখিয়ে আমাদের মানুষের কাছ থেকে যজ্ঞ করার জন্য প্রতিকে হাজার হাজার টাকা নিত। আধ্যাত্মিকতা আমাদের মাঝখানে ঢুকিয়ে দিয়েছে, পরদ্রব্য যে হরণ যে করছে, এটা গৌতম বুদ্ধ বুঝেছিলেন। তাহলে অহিংসা নীতিতে সেটাকে রদ করেছিলেন মহামানব গৌতম বুদ্ধ। সেদিনই শুরু হয়েছে সাংস্কৃতিক আন্দোলন। সেই আন্দোলনের ফলস্বরূপ আমরা দেখলাম 325 খ্রিস্টাব্দে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য রাজা হয়ে বসলো, প্রথম সূত্র রাজা। আবার হলো কিনা, রাজা ছিলাম, মাঝখানে ওরা কেড়ে নিয়েছিল, আবার কিন্তু আমাদের মানুষ রাজা হয়ে গেল। সেই রেসটা চললো খ্রিস্টপূর্ব 185 পর্যন্ত, বৃহৎ পর্যন্ত চললো। পুষ্য মিত্র শুঙ্গ পুনরায় আবার একে হত্যা করে আবার আমাদের উপরে আবার এই ব্রাহ্মণ্যবাদ বা এই মনস্বীকৃতা বিধান চাপিয়ে দিয়ে মানুষকে পুনরায় গোলামে তৈরি করা হয়েছে। তারপর থেকে চলছে। এইবার তাহলে আবার সাংস্কৃতিক আন্দোলনের প্রয়োজন আছে কিনা? সেই সাংস্কৃতিক আন্দোলন করবে কারা? যারা শোষিত হচ্ছে, সেই এসটি এসসি ওবিসি মানুষ, মাইনরিটি মানুষ, তারা। তো তার জন্যই এই সাংস্কৃতিক আন্দোলনের প্রয়োজন আছে। তো যাই হোক, তো লাস্টে এটাই বলবো যে যে সমস্ত উৎসব পার্বণ ব্রাহ্মণ্যবাদীরা আমাদের সামনে দিয়েছে, সেটা আসলে ওদের বিজয়ে বা আমাদেরকে নগণ্য দেখানোর একটা উৎসব। তো এইগুলো আমাদের এগুলো সম্পর্কে ভালো করে বিস্তারিত আমাদের জানা দরকার আছে। তো তাদের সংস্কৃতি থেকে আমাদেরকে মুক্ত করার জন্য বা মুক্তি করার জন্য আমাদের নিজস্ব সংস্কৃতির এরকম দরকার খুবই। তো এখানে যাকে আমরা ভিলেন হিসেবে ওরা দেখাচ্ছে, আমরা ইতিহাসে জানি যে গান্ধী বা ক্ষুদিরাম বসু, এরাও কিন্তু ব্রিটিশ বিরুদ্ধে লড়াই করেছে, স্বাধীনতা সংগ্রামে আর কি স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করেছে। ব্রিটিশরা এদেরকে কিন্তু দেশদ্রোহী বলেছে, তাই না? তো আমাদের জন্য যারা লড়াই করেছে, ওরা কিন্তু এই ব্রাহ্মণরা তাদেরকে দেশদ্রোহী বলছে। তা আমাদের জন্য লড়াই করেছে আমাদের সম্রাট অশোক, আমাদের জন্য লড়াই করেছে বাবা সাহেব আম্বেদকর, আমাদের জন্য লড়াই করেছিল মহান অসুর সম্রাট হুজুর দুর্গা। তো এদেরকে তো ওরা রাক্ষস ফক্ষস বলবে, এটাই স্বাভাবিক। ওদের কাছে দেশদ্রোহী হতে পারে, কিন্তু আমাদের কাছে তো দেশপ্রেমী, আমাদের কাছে মহানায়ক। তো লাস্টে একটা কথাই বলবো যে এই ব্রাহ্মণ্যবাদকে খতম করার জন্য আমাদের বম পিস্তলেরও দরকার নেই, বম পিস্তলের দরকার নেই। কারণ দেখবেন এই যে গরু বা গায়ের গোলাতে কিছু কিছু পোকা জাতীয় এই জিনিস থাকে না, সেটাকে আর কি গ্রাম্য ভাষায় যেগুলোকে আঠই বলে, ওরা ওই গরুর ওই গলায় বসে থেকে ওদের রক্ত শোষণ করেই কিন্তু ওই জীবনযাপন করে। গাই কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, কোথায় ঘাস খাচ্ছে, সব দেখার দরকার নেই, ওখানে বসে থাকবে। দিব্যি চলে যাচ্ছে, ওর কোনো চিন্তা আছে? চিন্তা করতে হচ্ছে ওই গাইটাকে।
কি খাবে না খাবে এর কিন্তু কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তো এই যে জিনিসটাকে মারতে গিয়ে আমাদের কিসের দরকার আছে? বোম পিস্তল দরকার আছে? একে এখান থেকে সরিয়ে দিলেই তো মরে যাবে। আঠেটা ব্রাহ্মণরা হচ্ছে সেই ধরনের একটা আঠই, এরা মূল্যবাসী সমাজের গলায় এইভাবে বসে আছে। এদেরকে এখান থেকে বিচ্ছিন্ন করতে হবে শুধু এই সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে। এই সাংস্কৃতিক আন্দোলনই হচ্ছে একমাত্র পথ এই ব্রাহ্মণ্যবাদকে শেষ করার জন্য। যাই হোক, অনেক কথা আছে, আর অনেক বক্তারা আছেন, আমি আর দীর্ঘায়িত করছি না। আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানে সমাপন করছি। অসংখ্য ধন্যবাদ। জয় ভীম, জয় আদিবাসী, জয় শহীদ, জয় সম্রাট অশোক।